শুভেচ্ছা। শুরু হলো সব খবর, কম সময়ে সব খবর একসাথে। আগামী 1 ঘন্টা জানিয়ে দেব দেশ বিদেশ, খেলা, বাণিজ্য, বিনোদন সহ সব ধরনের খবর। প্রতিদিনকার মতো খবরটা যতখানি করে বলবো, তাতে করে আজকে কোথায় কি হলো সব আপডেটগুলো জেনে যেতে পারবেন। নিয়মিত এই আয়োজনে নুসরাত বৃষ্টির সাথে আছি, স্বাগত জানাচ্ছি সবাইকে। সব খবরে যাচ্ছি। আবারও ককটেল বিস্ফোরণ ঘটেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আজ ডাকসু ভবনের সামনে 2টি ককটেল ফেটেছে। আজ অপরাজেয় বাংলার সামনে বিস্ফোরিত হয়েছে আরও একটি ককটেল। প্রত্যক্ষদর্শীরা জানায় সকাল 11:15টার দিকে হঠাৎই উত্তেজনা ছড়ায় ক্যাম্পাসে। দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর AKM গোলাম রাব্বানী বলেন, উদ্দেশ্য প্রণোদিত সন্ত্রাসী কর্মকাণ্ড, ককটেল বিস্ফোরণের উৎস এবং কারা এর সাথে জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। আগামীতে এ ধরনের ঘটনা এড়াতে সকল প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। এদের ছাত্র সমাজকে সাথে নিয়ে খুব শীঘ্রই সারা বাংলাদেশে একটা দুর্বল আন্দোলন গড়ে তুলবে, যে আন্দোলনের মাধ্যমে এই দেশটি থেকে মুক্ত করে এই স্বৈরাচার শেখ হাসিনা পতন ঘটিয়ে আমরা এদেশে আবার গণতন্ত্র প্রতিষ্ঠা করব এবং এদেশের সাধারণ মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা করে আমরা ইনশাআল্লাহ ঘরে ফিরব। একটু সময় দরকার, সহযোগিতা দরকার, একটু ধৈর্য দরকার। আমরা এই কাজের পেছনে লেগে আছি। আপনারা খেয়াল করেছেন যে ঘটনার একটু ধারারও পরিবর্তন হয়েছে। ব্যবস্থা গ্রহণের ফলেই আজকে যে তথ্য পেয়েছি, আজকে অল্পের জন্য তারা পার পেয়ে গেছে। আমরা আশা করছি যে আগামী দিনগুলোতেও এরকম করতে পারে, সেজন্য আমরা আমাদেরকেও ওইভাবে প্রস্তুত করছি। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করে ছাত্রদল। সকালে বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় ছাত্রদল সভাপতি বলেন, খালেদা জিয়ার মুক্তি ও স্বৈরাচার সরকারের পতন আন্দোলন অব্যাহত থাকবে। সংগঠনের 41তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে আইন শৃঙ্খলা বাহিনী এবং ছাত্রলীগের হামলার প্রতিবাদে বৃহস্পতিবার এই সমাবেশের ডাক দেয় ছাত্রদল। নির্বাচনী প্রচারণার নির্ধারিত দিন শুরুর আগে থেকেই প্রতিপক্ষকে বাড়তি সুবিধা দেওয়ার অভিযোগ করেছেন বিএনপি প্রার্থী তাবিথ আউয়াল। দুপুরে বাংলা মোটরে তার অফিসে সাংবাদিকদের বলেছেন, ইভিএমে ভোট হলে তা বিতর্কিত ভোট হবে। প্রথাগত প্রচার শুরুর আগ পর্যন্ত আগামী 5 দিন সামাজিক মাধ্যম বা গণমাধ্যমের সাথে কথা বলবেন তাবিথ। ইভিএম নিয়ে আমরা তো আমাদের আশঙ্কা, আমাদের অবজেকশন, আমাদের ইচ্ছা যে ইভিএমটা ব্যবহার না করে পরিষ্কার বলে দিয়েছে। এখন ইলেকশন কমিশন থেকে আমরা শুনতে চাচ্ছি যে আমাদের এই দাবির প্রসঙ্গে বা আমাদের ইচ্ছা প্রসঙ্গে বা আমাদের আশঙ্কার প্রসঙ্গে ওনারা কি বলতে চাচ্ছেন। ধানের শীষে প্রার্থীর সাথে দেখা হলে একই পাত্রে খেতেও রাজি আছেন, এমনটি জানিয়েছেন ঢাকা উত্তরের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম। সকালে উত্তরার নির্বাচনী অফিস উদ্বোধন এবং দোয়া মাহফিলে তিনি বলেছেন, 10 তারিখের পরে ভোটের প্রচারণা শুরু হবে। এখানে কোনো ব্যানারও আমরা কিন্তু টাঙ্গাই নেই আমরা, এবং আমরা বলেছি যে 10 তারিখে মার্কা পাওয়ার পরেই তারপরেই কিন্তু আমরা এই নির্বাচনী প্রচারণা করব। এবং আজকের প্রোগ্রামটা হচ্ছে সম্পূর্ণ এটি মিলাদ মাহফিল, এখানে শুধু দোয়া মাহফিল এখানে হচ্ছে, এখানে অন্য কোনো কিছু হচ্ছে না। নির্বাচিত হলে 90 দিনের মধ্যে মৌলিক নাগরিক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে চান ঢাকা দক্ষিণের আওয়ামী লীগের মেয়র প্রার্থী শেখ ফজলে নূর তাপস। ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে আজ দলের নির্বাচন পরিচালনা কমিটির সভায় এই লক্ষ্যের কথাই জানিয়েছেন তিনি। বলেছেন, ঢাকা হবে উন্নত, সবুজ, দূষণ মুক্ত নগরী, আর সেটাই হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য তার উপহার। অতি উৎসাহী হয়ে নির্বাচনী কার্যক্রম নিয়ে ইয়েলো জার্নালিজম বরদাস্ত করা হবে না বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আব্দুল বাতেন। দুপুরে রাজধানীর গোপীবাগে নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং সহকারী রিটার্নিং অফিসারদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে এমন মন্তব্য করে বলেন, নির্বাচনী প্রচারণায় মিছিল শোডাউন করা যাবে না, গণসংযোগে থাকতে পারবেন না স্থানীয় সংসদ সদস্যরাও। প্রার্থীসহ সবাইকে আচরণবিধি মেনে চলার আহ্বান জানান আব্দুল বাতেন। তিনি বলেছেন যে লেভেল প্লেইং ফিল্ডের সময় এখনো আসেনি, কিন্তু সাংবাদিক প্রশ্ন করছে যে উনি বলেছেন যে লেভেল প্লেইং ফিল্ড নাই, আপনার বক্তব্য কি? তার মানে ইয়েলো জার্নালিজম, এই ইয়েলো জার্নালিজম কিন্তু আমরা বরদাস্ত করবো না। যদি এই ধরনের কোনো ধরনের ডিস্টর্টেড ইনফরমেশন দেয়, তাহলে কিন্তু আমরা যথাযথ কর্তৃপক্ষকে ইনফর্ম করবো। ঢাকার 2 সিটি নির্বাচনে ইভিএম ব্যবহার করে নির্বাচন কমিশন ডিজিটাল কারচুপির ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেছেন
মির্জা ফখরুল বলেন, যে প্রযুক্তি ব্যবহারে মানুষের ভোটাধিকার ক্ষুণ্ণ হবে সেই প্রযুক্তি জনগণ মেনে নেবে না। কমিশন আসন্ন ঢাকা সিটি নির্বাচনের সকল কেন্দ্রে সেই ইভিএম ব্যবহারের একতরফা ব্যবস্থা নিয়ে ডিজিটাল কারচুপির এক নতুন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন, যা বাংলাদেশের বিধ্বস্ত নির্বাচনী ব্যবস্থার কফিনের সর্বশেষ পেরেক বলে ইতিহাসে গণ্য হবে। এদেশের মানুষের ভোটাধিকার রক্ষার দায়িত্ববোধ থেকে বিএনপি নির্বাচন কমিশনের ইলেকট্রনিক ভোটিং মেশিন ব্যবহারের এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ ও বাতিলের দাবি জানাচ্ছে। নির্বাচন নিয়ে আগাম মন্তব্য করা বিএনপির স্বভাব বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেছেন, বিএনপি নেতাদের কথায় পরাজয়ের সুর আছে। রাজধানীর রমনা একটি রেস্টুরেন্টে আওয়ামী লীগের 21তম সম্মেলন পরবর্তী পুনর্মিলনী অনুষ্ঠানে একথা বলেছেন তিনি। প্রশ্ন রাখেন, যারা আন্দোলনে পরাজিত তারা কিভাবে নির্বাচনে জয়ী হবে? নির্বাচন হওয়ার আগেই হেরে গেছে, তাদের কথাবার্তা পরাজয়ের সুর। তারা তো আন্দোলনে পরাজিত, নির্বাচনে কিভাবে বিজয়ী হবে? এদেশে দেখা যায় যারা আন্দোলনে পরাজিত হয় তারা কোনোদিন নির্বাচনে বিজয়ী হয় না। নামে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন, কিন্তু বাস্তবে গ্রামের চেয়েও সুবিধা বঞ্চিত বেড়াইত ফকিরখালী এলাকা। গ্যাস সংযোগ কিংবা খাবার পানির ব্যবস্থা নেই, নামে মাত্র সড়ক ব্যবস্থা, তাও ডুবে থাকে বর্ষায়। ড্রেনেজ ব্যবস্থাও করে নিতে হয় ব্যক্তিগত উৎসুকে। উত্তর সিটির 42 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা জানিয়েছেন, এলাকায় প্রকৃত শহরের সুবিধা দিতে পারবেন এমন কাউন্সিলর দরকার আসছে নির্বাচনে। 30 জানুয়ারির ভোটের আগে তাই কেবল আশ্বাস নয়, নাগরিক সুবিধার নিশ্চয়তা চান এলাকাবাসী। পানির লাইন পাই নাই, রাস্তা ভালো রাস্তা পাই নাই, আমাকে সেই নৌকা দিয়ে বর্ষাতে চলতে হয়। বাচ্চারা দেখা গেছে যে রাস্তাঘাট ভালো না, তাহলে সেরা কিভাবে আসে? তাহলে গার্জেন যাইয়া ওইখান থেকে নিয়ে আসতে হয়। এই রাস্তায় পানি উঠে যায়, এতটুকু পানি উঠে প্রচুর ক্ষতি হয়। বাঙ্গে জুঙ্গে জায়গা মহিলারা আঁকতে পারে না, আমরা আঁকতে পারি না নৌকা ছাড়া। সামনে বোর্ডার কাছে মনে হয় আমাদের রাস্তাঘাট দরকার। তারপরে এই কোয়ারস্থানে যে রাস্তাটা আছে, এই রাস্তাটা হইলে আমাদের সুবিধা হইতো। নির্বাচনের আগে কইছিল করবো কাজ, কয়টা ইট বিছে থুয়ে দিয়েছে, আমগো রাস্তা হয় না। এই পানিগুলো দেখতেছেন, এই পাইপগুলো গেলে আমরা নিজেরা কিছু লোকে টাকা দিয়ে আমরা একটা মোটর বসাইছি। যাবতীয় সিটি কর্পোরেশনের যত সুযোগ সুবিধা সবকিছু যেন আমাদেরকে দেওয়া হয়। গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষায় পুলিশ বাহিনী দায়িত্বশীল ভূমিকা রেখেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে রাজারবাগ পুলিশ লাইন্সে পুলিশ সপ্তাহের আয়োজনে যোগ দেন প্রধানমন্ত্রী। প্যারেড পরিদর্শনের পরে বাংলাদেশ পুলিশ পদক ও রাষ্ট্রপতি পুলিশ পদক তুলে দেন বাহিনীর 118 সদস্যকে। পরে তারই দেয়া বক্তব্যে শেখ হাসিনা বলেছেন, বিএনপি জামায়াতের ধ্বংসযোগ্য পুলিশ বাহিনী প্রতিরোধ করেছে। জানান, সন্ত্রাস, জঙ্গিবাদ এবং মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। জনবান্ধব পুলিশ হিসেবে অপরাধ দমনে সদস্যদের কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রতিটি কাজে আমাদের পুলিশ বাহিনী, বিশেষ করে আমাদের গণতন্ত্র উন্নয়নের অগ্রযাত্রায় পুলিশ বাহিনী যথাযথ ভূমিকা রেখেছে। জনগণের পুলিশ হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে হবে। জনগণের আস্থা, বিশ্বাস অর্জনের মধ্য দিয়ে যে কোনো ধরনের অপরাধ দমন করা সহজ। বাংলাদেশ পুলিশ অত্যন্ত দক্ষতার সাথে দুর্নীতিমুক্তভাবে এই 10,000 পুলিশ কনস্টেবল নিয়োগ দিয়ে একটা ইতিহাস সৃষ্টি করেছেন। সেজন্য আমি আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্যের আরও অবনতি হয়েছে। তার হাত মেকে গেছে, পা ফেলতে পারছেন না বলে জানিয়েছেন খালেদা জিয়ার বড় বোন সেলিমা ইসলাম। বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কেবিনে খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ শেষে বেরিয়ে সাংবাদিকদের কাছে কথা বলেছেন তিনি। জানিয়েছেন, খালেদা জিয়ার খেতেও সমস্যা হচ্ছে এখন। এর আগে বিকেল 3টার দিকে খালেদা জিয়ার সাথে দেখা করতে বিএসএমএমইউতে যান তারই পরিবারের 6 সদস্য। সেলিমা ইসলাম বাদে তাদের মধ্যে আরও ছিলেন ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কুকুর, স্ত্রী শর্মিলা রহমান, নাতনি জাহিয়া রহমান ও আরিবা ইসলাম, নাতি সামিন ইসলাম এবং রাখিন ইসলাম। সে হাত এরকম ভাবে সোজা করতে পারছে না, হাত এরকম বাঁকা হয়ে গেছে। তার তো 2 হাঁটু অপারেশন করা হয়েছে, হাঁটুতেও ব্যথা, হাঁটু ফুলে গেছে, সে পা ফেলতেও পারছে না, এরকম অবস্থা। কথা বলতেও কষ্ট হচ্ছে, হাঁপাচ্ছে, খাচ্ছে না, কিছু খেলেই বমি হয়ে যাচ্ছে।
জালিয়াতি করে ফার্মার্স ব্যাংক থেকে 4 কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাতের মামলায় সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা সহ 11 আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দিয়েছেন আদালত। দুপুরে ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ কে এম ইমরুল কায়েস এই আদেশ দেন। বিচারপতি সিনহা গত 2 বছর ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন এবং আসামিদের মধ্যে কেবল বাবুল চিশতি অন্য মামলায় কারাগারে আছেন। ঋণ জালিয়াতির এই মামলায় এখনও তাকে গ্রেপ্তার দেখানো হয়নি বলে তার বিরুদ্ধেও পরোয়ানা জারির আদেশ দেন আদালত। এই মামলার যারা অভিযুক্ত আসামি তাদের স্ট্যাটাসটা কি, দেখা যাচ্ছে সবাই পলাতক। ওই জন্য আদালত তার আইন অনুসারে তাদের বিচারপতি এসকে সিনহা সহ সবার বিরুদ্ধে ওয়ারেন্ট অফ অ্যারেস্ট ইস্যু করেছেন এবং আগামী 22 জানুয়ারি এইটার ফার্দার অর্ডারের জন্য রেখেছেন ও গ্রেফতারি পরোয়ানা জারি সাপেক্ষে আগামী 22 জানুয়ারি পরবর্তী আদেশ। খুলনায় দায়িত্ব পালনের সময় একটি বেসরকারি টেলিভিশনের 2 সাংবাদিককে লাঞ্ছিতের অভিযোগ উঠেছে এবং ভাঙচুর করা হয়েছে ক্যামেরা, মাইক্রোফোন। শুধু তাই নয়, হাতকড়া পরিয়ে ওই সাংবাদিকদের টেনে হিঁচড়ে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। দুপুরে নগরীর যশোর রোডে HRC অফিস এলাকায় এই ঘটনা ঘটে। ভুক্তভোগীরা হলেন 71 টেলিভিশনের খুলনা ব্যুরোর প্রধান রকিবউদ্দিন পান্নু এবং ক্যামেরা পার্সন আরিফুর রহমান সোহেল। তারা জানিয়েছেন, বিশুদ্ধ পানি সরবরাহের নামে যেখানে সেখানে রাস্তা খোঁড়াখুঁড়ি নিয়ে প্রতিবেদন করতে গেলে যশোর রোড এলাকায় এই ঘটনা ঘটে। আমি মোবাইলে ছবি তুলছিলাম, এর ভিতরে 3-4 জন বাংলাদেশি আর 2 জন বিদেশি, সম্ভবত চায়না, ওরা মোটা, ওরা এসে আমাকে আক্রমণ করে। আমি বলছিলাম যে আমাকে মেরো না, আঘাত করো না, টাচ করো না, আমি সাংবাদিক। তারপরেও তো আমাকে মারে এবং আমার মোবাইল কিনে নিয়ে যায়, আমার ক্যামেরা ভাঙচুর করে। ফায়ার সার্ভিসের 3টি ইউনিটে প্রায় 2 ঘন্টার চেষ্টায় কেরানীগঞ্জের কদমতলীতে কেমিক্যাল গোডাউনে বিস্ফোরণে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। বেলা 12টার দিকে কদমতলী আবাসিক এলাকার ভেতরে থাকা গোডাউনে বিকট শব্দে পরপর 3টি বিস্ফোরণ হয়। এতে আশপাশের অন্তত 25টি ভবনের দরজা জানালার কাঁচ ভেঙে যায়। পুরো এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক, তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এক অংশ 2 অংশ উড়িয়ে গেছে, আর পাশেরটা অল ফাইটে গেছে। তারপরে নিচের যে ফ্লোয়ার আছে ফ্লোয়ার ফাইটে গেছে, আর 5-7টা রুমের ফ্যান সব বেঁকা হয়ে গেছে। একবার আওয়াজ হয়েছে, বিকট আওয়াজ হয়ে আমি তাকাই দেখি যে উপরে শুধু ধোঁয়া উঠতে আছে। মার্কিন কোনো স্থাপনা, ব্যক্তি, সম্পদের উপর ইরান হামলা চালালে দেশটির 52টি স্পর্শকাতর এলাকা গুঁড়িয়ে দেবে যুক্তরাষ্ট্র। শনিবার এই হুমকি দিয়েছেন খোদ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেছেন, 1979 সালে তেহরানের মার্কিন দূতাবাসে 444 দিন 52 মার্কিনীকে বন্দী রাখারও বদলা নেওয়া হবে। এদিকে শীর্ষ সেনা কর্মকর্তাদের মৃত্যুতে ইরান, ইরাক জুড়ে শোক চলছে, আর সেই মিছিলে যোগ দিয়েছেন ইরাকি প্রধানমন্ত্রীও। ভারতের রাজস্থানে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শতাধিক শিশু মৃত্যু নিয়ে তোলপাড় চলছে। নতুন করে খবর প্রকাশ হয়েছে যোধপুরের 2টো হাসপাতালে গেল 1 মাসে 150 শিশুর মৃত্যুর খবর। কর্তৃপক্ষের প্রকাশিত তথ্য অনুসারে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, উমাইদ ও MDM হাসপাতালে ডিসেম্বর মাসে 146 শিশুর প্রাণ গেছে। এদের মধ্যে সদ্যজাত শিশু ছিল 102 জন। সবাই নিউ নেটাল কেয়ার আর পেডিয়াট্রিক ICUতে ভর্তি ছিল। জামিনে মুক্তি পেলেন ভারতের নাগরিকত্ব আইন বিরোধী আন্দোলন সহিংসতায় জড়িত থাকার অপরাধে আটক 11 মানবাধিকার কর্মী। এদের মধ্যে রয়েছেন সাদাফ দারফুর, SR দারাপুরি। এদিকে বিতর্কিত আইনটির বিরোধিতায় হায়দ্রাবাদে বিক্ষোভ করেছেন লাখো মানুষ। নগরীর ব্যস্ততম এলাকাগুলো শনিবার মুখর ছিল মোদি বিরোধী স্লোগানে। সংখ্যালঘু মুসলিম আর নাগরিক অধিকার বিষয়ক প্রায় 40টি সংগঠনের আয়োজনে এই বিক্ষোভ হয়। এতে অংশ নেন কমপক্ষে 1 লাখ মানুষ। হংকংয়ে টানা বিক্ষোভের জেরে কেন্দ্রীয় সরকারের নিয়াজ্য কর্মকর্তা ওয়াং জিমিনকে বরখাস্ত করেছে চীন। টানা 7 মাস ধরে চলা বিক্ষোভ সামাল দিতে না পারায় এই সিদ্ধান্ত নেয় বেইজিং। ওয়াং জিমিনের পদে নতুন করে নিয়োগ দেওয়া হয়েছে লু হুনিংকে। 2017 সাল থেকে চীনের সমন্বয়ক হিসেবে হংকংয়ের নিয়াজ্য পরিচালকের দায়িত্ব পালন করছিলেন জিমিন। গেল জুনে বিতর্কিত প্রত্যর্পণ বিল বাতিলের দাবিতে বিক্ষোভ শুরু হয় হংকংয়ে। চীনের হুবেই জাতীয় উদ্যানে পরিবেশের উন্নয়ন ঘটায় বেড়েছে স্বর্ণমুখী বিরল বানরের প্রজাতি। 2005 সালে অঞ্চলটিতে ছিল মাত্র 189টি শাখা মৃগ, যা 2020 সালের শুমারিতে বেড়ে দাঁড়িয়েছে 1471টিতে। বিলুপ্ত প্রায় প্রাণীটিকে রক্ষায় 2 বছর যাবৎ পরিকল্পনা অনুসারেই অঞ্চলটিতে চলছিল বনায়ন প্রকল্প।
কলকাতায় হয়ে গেল ঐতিহাসিক 70টি গাড়ির র্যালি। 1904 থেকে 1964 সালের মধ্যে ব্যবহৃত হতো এই যানগুলো। 21 কিলোমিটার ছিল গাড়িগুলির এই প্রদর্শনী, যার মাঝে দর্শক আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ছিল বেবি অস্টিন টুরের এবং ব্যাটেন্সফোর্ড V8। গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসে একদিন আগে এক পার্টিতে দেখা গেল পুরস্কারের জন্য মনোনীত তারকাদের। ব্রিটিশ ফিল্ম অ্যান্ড টেলিভিশন একাডেমির আয়োজনে এই পার্টিতে যোগ দেন অ্যান্টনিও ব্যান্ডেরাস, রবার্ট ডি নিরোর মতো তারকারা। সব খবর দেখছেন, ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, এক্ষুনি ফিরে আসছি, সাথেই থাকুন। আবারও স্বাগত, সব খবর দেখছেন। পঁচিশতম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার আজ পঞ্চম দিন। সপ্তাহের প্রথম কর্মদিবস থাকায় সকালে ক্রেতা দর্শনার্থীদের আনাগোনা কম। এছাড়াও গুড়ি গুড়ি বৃষ্টি থাকায় সকালের দিকে মেলা প্রাঙ্গণে খুব একটা ভিড়ও ছিল না। তবে বিক্রেতারা আশা করছেন আগামী সপ্তাহের মধ্যেই পুরোপুরি জমে উঠবে এই মেলা। আমাদের সহকর্মী শাহাদাত হোসেন এই মুহূর্তে বাণিজ্য মেলায় আছেন, আমার সাথে যোগ দিয়েছেন এই পর্যায়ে। শাহাদাত, সকালে তো খুব একটা লোক সমাগম ছিল না, তার উপরে আজ সাপ্তাহিক প্রথম কার্যদিবস। এখন যেহেতু বেলা গড়িয়ে সন্ধ্যা, কি অবস্থা দেখছেন একটু জানাবেন। শুনতে পাচ্ছেন শাহাদাত? বৃষ্টি আসলে এখনো কিন্তু সেই অর্থে মেলা জমে ওঠেনি, কারণ আকাশে খুব মেঘাচ্ছন্ন, যে কোনো সময় বৃষ্টি আসতে পারে। হয়তো এই কারণেই এবারের যে বাণিজ্য মেলা সেটি কিন্তু এখনো সেই অর্থে জমে ওঠেনি। ক্রেতা দর্শনার্থীদের সংখ্যা আসলে খুবই কম দেখা যায়। অন্যান্য বছর যেমনটা আমরা দেখি যে শুরুর দিকে ক্রেতা দর্শনার্থীদের সংখ্যা বেশ অনেক থাকে। তবে আমরা দোকানিদের সাথে কথা বলেছি, তারা আসলে বলেছেন তারা প্রত্যাশা করছেন যে এবার অন্যান্য বছরের তুলনায় বেশ বেচাকেনা বেশ ভালো হবে। এবং এবারের বাণিজ্য মেলাতে দেশি বিদেশি কিন্তু অনেক বড় বড় প্রতিষ্ঠানগুলো, বাংলাদেশের এক নাম্বার প্রতিষ্ঠানগুলো কিন্তু অংশ নিয়েছে। যমুনা গ্রুপের পক্ষ থেকেও এখানে একটি স্টল দেওয়া হয়েছে। যমুনার প্রোডাক্টরা ক্রেতা দর্শনার্থীরা দেখছেন এবং পছন্দ মতো তারা কিনে নিচ্ছেন। এবং আপনি জানেন যে ভারত, পাকিস্তান, ইরান, তুরস্ক সহ এবার বিদেশে কিন্তু অনেকগুলো স্টল কিন্তু এবারে এখানে বসেছে। তবে যারাই আসছেন তারা আসলে দেখছেন বেশ আগ্রহ ভরে, দেখে শুনে হয়তো বা তারা কিনে নেবেন। তবে নিশ্চয়ই, এবং দিন বাড়ার সাথে সাথে এই মেলা জমজমাট হয়ে উঠবে সেই প্রত্যাশাই করছি। শাহাদাত, ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। প্রতি বছরের মতো এবারও বাণিজ্য মেলায় ক্রেতাদের সামলাচ্ছেন খণ্ডকালীন বিক্রয় কর্মীরা। মাসব্যাপী মেলা স্টল এবং প্যাভিলিয়নগুলোতে তাদের নিয়োগ দিয়েছে প্রতিষ্ঠানগুলো। মেলা উপলক্ষে কয়েক হাজার তরুণ তরুণী কর্মসংস্থানের সুযোগও পেয়েছেন এবং পারিশ্রমিকের পাশাপাশি প্রতিষ্ঠানের অভিজ্ঞ বিপণন কর্মীদের সাথে কাজের সুযোগও পেয়ে খুশি তারা। খণ্ডকালীন এসব কাজে কর্মীরা ভালো পারিশ্রমিক পেয়ে থাকেন। যোগ্যতা অনুযায়ী কর্মীদের 10 থেকে 40 হাজার টাকা পর্যন্ত আয় করার সুযোগও রয়েছে। আমি চিন্তা করলাম যে এখান থেকে আমি কিছু এক্সপিরিয়েন্স গেইন করতে পারবো, এটা আমার জন্য ভালো হবে। বিভিন্ন ধরনের মানুষ আসে প্রতিদিনই আসে, তাদের সাথে কথা বলতে বলতে একটা এক্সপিরিয়েন্স হয়। সেলস অ্যান্ড মার্কেটিং নিয়ে অনেক বুঝতে পারছি, জানতে পারছি। অনেক ভালো অভিজ্ঞতা হচ্ছে, বিভিন্ন মানুষ আসছে তাদের সাথে কথা বলে অন্য একটা অভিজ্ঞতা হচ্ছে, যেটা আমার ফিউচারে জবের ব্যাপারে কাজে লাগতে পারে। শুধু মেলা উপলক্ষে তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে। বিশেষ করে তারা ম্যাক্সিমামই স্টুডেন্ট, তারা নতুন একটা যাত্রা শুরু করলো। ইভেন তাদের ভেতরে সেলসের একটা ভাব চলে আসছে। তারা দেখা গেল যে ভবিষ্যতে যখন কর্মক্ষেত্রে যাবে তাদের এই এক্সপিরিয়েন্সটা অনেক কাজে আসবে। যারা আছে যে পার্ট টাইম জব সার্চ করে, তো তাদেরকে আমরা এখানে বিভিন্ন সুযোগ করে দিয়েছি। আমাদের এখানে সেলস অ্যান্ড মার্কেটিংয়ের কাজ শেখার জন্য, প্লাস ব্র্যান্ড প্রমোটার হিসেবে ভালো কীভাবে কাজ করতে হয়, এই জিনিসগুলো আমরা তাদেরকে উইদিন শর্ট টাইমের মধ্যে আমরা তাদেরকে ট্রেন্ড আপ করে আমাদের এখানে নিয়ে এসে এই সুযোগটা করে দিয়েছি।
নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির অডিট বাবদ পাওনা 867 কোটি 23 লাখ টাকার মধ্যে আপাতত 138 কোটি টাকা পরিশোধ করতে রবি আজিয়াটিকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আর আগামী 5 মাসের মধ্যে 5 কিস্তিতে এই টাকা পরিশোধ করতে বলা হয়েছে। অন্যথায় বিটিআরসি যে কোনো সিদ্ধান্ত নিতে পারবে বলেও আদেশ দিয়েছেন আদালত। আজ বিচারপতি মামুনুর রহমান ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দিয়েছেন। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বোর্ড শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার অভিযোগে করা মামলায় পলাতক 4 আসামিকে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন আদালত। পরবর্তী তারিখ 13 জানুয়ারি নির্ধারণ করেছে আদালত। সকালে ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম কেসারুল ইসলাম এই মামলার আদেশ জারি করেন। পলাতক আসামিরা হলেন মর্শিদুজ্জামান জিসান, এহতেশামুল রাব্বি তানিম, মোর্শেদ অমত্য ইসলাম এবং মোস্তফা রাব্বিদ। এদের মধ্যে প্রথম 3 জন এজাহারভুক্ত আসামি। আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধি অব্যাহত থাকায় 2 সপ্তাহের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস। নতুন দাম অনুযায়ী দেশের বাজারে প্রতি ভরি স্বর্ণের দাম 1166 টাকা বাড়িয়ে 60,361 টাকা হবে এবং আজ থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে বাজুস। বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈশ্বিক অস্থিরতার কারণে আন্তর্জাতিক বাজার এবং দেশীয় বুলিয়ন মার্কেটে স্বর্ণের দাম বাড়ানো হয়েছে। এবছর 7.5 লাখ কর্মী বিদেশে পাঠানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যা গত বছরের তুলনায় 50,000 বেশি। একই সাথে অন্তত 6 নতুন শ্রমবাজারের তালিকায় যুক্ত করা হবে। সকালে মিট দ্য প্রেস অনুষ্ঠানে এসব কথা বলেন প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমেদ। মালয়েশিয়ার শ্রমবাজার প্রসঙ্গে মন্ত্রী বলেছেন, অবৈধ কর্মীদের কারণে বাজার খুলতে জটিলতা তৈরি হচ্ছে। দাবি করেন, মন্ত্রণালয়ের উদ্যোগের কারণে সৌদিতে নারী কর্মী নির্যাতন কমেছে। যে সরকার যে রেট সেট করবে, নেগোশিয়েট করবে, সেই রেটের মধ্যেই যেতে হবে। যে অনেক যে রিক্রুটিং এজেন্টসগুলি যারা অনিয়ম করেছে, লেট ইট বি স্মল অনিয়ম হলেও আমরা কিন্তু কোনো টলারেন্স দিতে রাজি না, ছাড় দিতে রাজি না। যে দলাল চক্র যেটা আছে, যার কারণে ওদের এই এক্সট্রা যে 4 লাখ, 5 লাখ, 6 লাখ দিতে হয়, এটা আমরা আশা করি বন্ধ করতে পারবো। জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে মালিতে গেছেন বাংলাদেশ বিমান বাহিনীর 110 সদস্য প্রতিস্থাপন কর্মসূচির অংশ হিসেবে বিমান বাহিনীর কন্টিনজেন্ট মালির উদ্দেশ্যে ঢাকা ছেড়ে রাত 3টার একটি ফ্লাইট এবং বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা বিমানবন্দরে উপস্থিত থেকে তাদের বিদায় জানান। শান্তিরক্ষী মিশনের সফলতা কামনা করে দোয়া এবং মোনাজাত করা হয়। এ সময় জানানো হয়, মালিতে সংঘাত নিরসনে বাংলাদেশ বিমান বাহিনী সে দেশের সরকার ও জনগণের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। ষষ্ঠবারের মতো মালিতে যাচ্ছি। এখন মালিতে যেই কন্টিনজেন্ট আছে ব্যানাসমিউ 5, সেটাকে আমরা প্রতিস্থাপন করব। আমাদের এই কন্টিনজেন্টের সর্বমোট 110 জন সদস্য আছেন। মালির যে পরিস্থিতি আমরা সম্মুখীন করতে যাচ্ছি, সে ব্যাপারে আমরা প্রয়োজনীয় দক্ষতা, জ্ঞান এবং প্রশিক্ষণ এরই মধ্যে অর্জন করেছি। আমরা আশা করছি আমরা দেশ এবং জাতির জন্য সম্মান এবং গৌরব নিয়ে আসতে পারবো। যাত্রা শুরু হলো এক্সপোর্ট রেডিনেস ফান্ড বা রপ্তানি প্রস্তুতি তহবিল। ইআরএফ বাণিজ্য মন্ত্রণালয়ের আওতায় EC4G প্রকল্পের একটি মার্চেন্ট গ্র্যান্ট কর্মসূচি এটি, আর এটি বিশ্বব্যাংকের আর্থিক সহায়তায় পরিচালিত হবে। সকালে হোটেল সোনারগাঁয়ে এই কর্মসূচির আনুষ্ঠানিক যাত্রা শুরু করা হয়। চামড়া ও চামড়াজাত পণ্য, পাদুকা, প্লাস্টিক এবং হালকা প্রকৌশল পণ্য, এই 4টি সম্ভাবনাময় খাতের রফতানি বৃদ্ধিতে এটি সহায়তা প্রদান করবে। মজুরি কমিশন বাস্তবায়নের আশ্বাসে নতুন করে বুক বেঁধেছেন খুলনার রাষ্ট্রায়ত্ত পাটকলের প্রায় 30,000 শ্রমিক। 11 দফার আন্দোলন শেষে উৎপাদনে তারা। এতে কর্মচাঞ্চল্য ফিরেছে মিলগেটের মুদি আর মণিহারি দোকানেও। শ্রমিকরা বলছেন, মজুরি কমিশনের আওতায় বেতন পেলে মিটে যাবে অতীতের সব ধার দেনা। তাই অনটনের দুঃসহ স্মৃতি ভুলে দেখছেন সচ্ছল আগামীর স্বপ্ন। দোকানদারদের মুখে একটু হাসি আসছে যে আমরা হয়তো আমাদের বকেয়া যে টাকাগুলো 8 সপ্তাহ 10 সপ্তাহ পাবো শ্রমিকদের কাছে, এটা মনে হয় আমরা পাবো। এখন মজুরি কমিশন তারা যদি পায়, তাহলে আল্লাহর রহমতে আমাকে টাকা দেবে। মিলের শ্রমিকরা যদি পয়সা করে পায়, আমাদের ভালো থাকে, আমরাও ভালো থাকি। আমার ছেলে অনার্সে পড়ে,
তার দাঁত দেনা করে তাকে ভর্তি করা হয়েছে, এখনো বই পুস্তক কিনতে পায়নি। বাড়িওয়ালা আমার সাথে অনেক সময় খারাপ ব্যবহার করছে, ঘর ভাড়ার টাকার জন্য ঘর ছাড়িয়ে যেতে বলছে। আমার স্ত্রী বিশাল অসুস্থ, আরও দেখাতে পারছি না। আমরা 11 দফা দাবির মধ্যে একটি দাবি আমরা পেয়েছি, আর 10টি দফা আমাদের এখনো বাকি আছে। এগুলোর সমাধানের জন্য যেভাবে নির্দেশ দিয়ে সেটা বাস্তবায়ন করবেন। যদি তা না করেন তাহলে আমরা সিবিএ নন সিবিএ সংগ্রাম পরিষদ দুর্বার গতিতে আবার আন্দোলন গড়ে তুলে সমাধানের ব্যবস্থা করব। আবারও অস্থির পেঁয়াজের বাজার। দেশি পেঁয়াজ এখন বিক্রি হচ্ছে কেজি প্রতি 200 টাকায়। হঠাৎ করেই এই দাম বৃদ্ধির সুনির্দিষ্ট কোনো কারণ খুঁজে পাওয়া যায়নি, অথচ গেল সপ্তাহেও কিন্তু পেঁয়াজের দাম ছিল 110 থেকে 120 টাকার মধ্যে। বর্তমান খুচরা বাজারে কেজিতে 20 থেকে 30 টাকা বেড়ে চীন ও তুরস্কের পেঁয়াজ বিক্রি হচ্ছে 80 থেকে 90 টাকা। ভরা মৌসুমে নতুন পেঁয়াজ বাজারে থাকলেও সরবরাহ ঘাটতির পূরণে অজুহাত কি দায়ী করছেন ব্যবসায়ীরা। পেঁয়াজের অস্বাভাবিক দাম বৃদ্ধির ফলে ক্ষোভ বিরাজ করছে সাধারণ মানুষের মাঝে। স্বল্প মূল্যের খাদ্য তালিকায় সিঙ্গারা, সমুচার জুড়ি নেই। আর এসব খাবার তৈরিতে অন্যান্য উপকরণের সাথে পেঁয়াজের ব্যবহার হয় 50%-এরও বেশি। তবে দাম বেড়ে যাওয়ায় বরিশালে সিঙ্গারা, সমুচা এখন পেঁয়াজ নেই বললেই চলে। বাজার নিয়ন্ত্রণের লক্ষ্যে ট্রাকে পেঁয়াজ বিক্রি করছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি। তবে এখানেও রয়েছে ক্রেতাদের অভিযোগ। তারা বলছেন কালো বাজারে বেশি দামে পেঁয়াজ বিক্রি করছে ডিলাররা। আমরা দীর্ঘ লাইনটা দিয়েছি, কিন্তু এটার সামনে দিয়ে ব্ল্যাকে মাল বিক্রি করছে, বস্তায় নামাই নিছে। আমি দেখছি 20 কেজি পজিয়ে নিয়ে ওখানেই নিয়ে 120 টাকা বেচে। খারাইয়ে সুস্থভাবে নেবে না, কেউ মোস্তান আছে সাইড দিয়ে গিয়ে আমাদের টান দেয়। সে সময় তারা লাইনে থাকার কিছু কয় না। আগে লাগতো 15 কেজি, 20 কেজিও খাটাইতাম, এখন আর খাটাইতে পারি না, দাম বেশি। সিঙ্গারার দাম বাড়াই দেবে, কাস্টমারে কি সিঙ্গারা খাবে না। এবার আইসা শুনে 180 দাম বলছি, দোকানদারের হাতে বেশি বলতেছে। এখানে আইসা দেখি যে ঠিকই 180 টাকা। আমরা আগে সবসময় 5 কেজি বা 7 কেজি নিতাম, এখন এখানে 2 কেজি নিতেছি। আমাদের পেঁয়াজ আগে কেনা ছিল বিধানে আমরা 180 টাকা বিক্রি করতে পারতে আছি, আর এখন কিনলে 200 রুপি বেচা লাগবে। দুদিন পর্যন্ত পেঁয়াজ আসে না, পেঁয়াজের দাম আরও দেই চায় 170-180 টাকা বস্তা। ওই যার যা আছে ইয়ে কাঁচাই কুচাই ব্যস্ত আছে। কার্গো বিমান ওঠানামার ব্যবস্থা রেখে রাজশাহী শাহ মখদুম বিমানবন্দরের আধুনিকায়নের পরিকল্পনা করা হয়েছে। প্রাথমিকভাবে ব্যয় ধরা হয়েছে 107 কোটি টাকা। এর আওতায় রানওয়ে সম্প্রসারণ, বৃহৎ পরিসরে নতুন টার্মিনাল ভবন নির্মাণ, বোর্ডিং ব্রিজ সুবিধা এবং অ্যাপ্রন সম্প্রসারণের কাজ করা হবে। মন্ত্রণালয় বলছে এবছর কাজ শুরু হবে 2022 সালের জুন নাগাদ এবং প্রকল্পটি সম্পন্ন হবে বলেও আশা করছেন তারা। 1984 সাল থেকে যাত্রা শুরু করা শাহ মখদুম বিমানবন্দরকে ঘিরে এই অঞ্চলে পর্যটন শিল্প বিকাশের পরিকল্পনা রয়েছে মন্ত্রণালয়ের। আমরা রানওয়ের স্ট্রেংথ বাড়াচ্ছি, আর আর্থিক ক্ষমতা বৃদ্ধির সাথে সাথে এখানে যাত্রী বেড়ে গেছে, সেজন্য আমরা এই টার্মিনালটাকে সম্প্রসারণ করছি। এখানে দেখেন একসাথে একটা বেশি বিমান দাঁড়াতে পারছে না, আমরা এখানে 3টা বিমান যাতে একসাথে দাঁড়াতে পারে সে ব্যবস্থা করছি। আমরা অলরেডি ডিপিপি করেছি, আর একটু সরজমিনে দেখে গেলাম। সময়ের মধ্যে যাতে হয় সেই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। রাজশাহী টার্মিনালেরও বৃদ্ধি হবে, রানওয়ের সম্প্রসারণ হবে এবং ক্যাপাসিটিও বৃদ্ধি করা হবে। নড়াইল, কিশোরগঞ্জ আর গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় 4 জন নিহত হয়েছেন। পুলিশ জানায় কিশোরগঞ্জে কটিয়াদীতে সিএনজি চালিত এক অটোরিকশাকে যাত্রীবাহী বাস ধাক্কা দিলে সারিকা নামে এক শিশু নিহত হয়। আহত হয় তার ছোট ভাই এবং বাবা মা। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর ক্ষুব্ধ জনতা প্রায় 1.5 ঘন্টা সড়ক অবরোধ করে রাখে। এদিকে নড়াইলে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন 2 মোটরসাইকেল আরোহী। গোপালগঞ্জের কাশিয়ানীতে বাস চাপায় ফাতেমা বেগম নামে এক প্রবীণ নিহত হয়েছেন। কক্সবাজারের টেকনাফ থেকে গুলিবিদ্ধ এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশের দাবি নিহত সমুদা বেগম ইয়াবা ব্যবসায়ী। গভীর রাতে উপজেলার ওয়াইনকং ইউনিয়নের খাড়াংখালী লবণের মাছ এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে 6000 পিস ইয়াবা উদ্ধারের দাবি করা হয়। নিহত সমুদা বেগমের বিরুদ্ধে 2টি মাদক মামলা রয়েছে। সাভার আর গাজীপুরে আলোচিত ধর্ষণের ঘটনায় অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায় গেল 28 ডিসেম্বর সাভারের জামসিং এলাকার একটি পরিত্যক্ত ভবন থেকে বস্তাবন্দি অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হয় ধর্ষণ করে হত্যা করা হয় ওই নারীকে। তদন্তের পরে ঘটনার সাথে জড়িত সন্দেহে 3 জনকে গ্রেফতার করে পুলিশ। তাদের নাম জনি, জুয়েল, সেলিম। 3 জনই নিহত নারীর প্রতিবেশী বলেও জানিয়েছে পুলিশ। এদিকে গাজীপুরের দক্ষিণ সালনা এলাকা থেকে হত্যার ভয় দেখিয়ে ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগে ফরহাদ চৌধুরী নামে একজনকে আটক করা হয়েছে। র্যাব জানায় ফরহাদ ওই নারীর গোপন ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে 3 লাখ টাকা
হাতিয়েও নিয়েছে। পরে ভুক্তভোগীর অভিযোগের প্রেক্ষিতেই ফরহাদকে আটক করা হয়। ফরিদপুরের মধুখালীতে চোর সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। ভোর রাতে এই ঘটনা ঘটে। নিহত নুরুল ইসলাম সদর উপজেলার করিমপুরের বাসিন্দা। পুলিশ জানায় এলাহিপুরের অটোরিকশা চালক মোহাম্মদ বাবুর গাড়ি চুরির চেষ্টা করে কয়েকজন। এ সময় এলাকাবাসী তাদেরকে ধাওয়া দেয়। এক পর্যায়ে নুরুলকে ধরে গণপিটুনি দেয় তারা। গুরুতর অবস্থায় উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক নুরুলকে মৃত ঘোষণা করেন। দিনাজপুরে হয়ে গেল দুদিনব্যাপী পৌষ পার্বণ মেলা। এতে ছিল নানা রকমের পিঠাপুলির আয়োজন, যাতে ভিড় জমান বিভিন্ন বয়সী মানুষ। আপনারা সব খবর দেখছেন। ছোট্ট আরো একটা বিরতিতে যাচ্ছে, এক্ষুনি ফিরে আসছে, সাথেই থাকুন। আবারও স্বাগত, আপনারা সব খবর দেখছেন। উত্তরাঞ্চল সহ দেশ জুড়ে আবারও বাড়ছে শীতের দাপট। কনকনে ঠান্ডায় বিপর্যস্ত জনজীবন। আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, যা ছিল 9 ডিগ্রি সেলসিয়াস। নওগাঁ, রাজশাহী সহ দেশের বিভিন্ন জেলায় সকালে গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে। সড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে। একই চিত্র ঘাটেও ফেরি পারাপার বিঘ্নিত হওয়ায় তৈরি হচ্ছে যানবাহনের দীর্ঘ সারি। কুয়াশায় নষ্ট হচ্ছে ক্ষেতের ফসল। এদিকে হাসপাতালগুলোতে এখনও শীতজনিত রোগে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। সামনে আরও 2টি শৈত্যপ্রবাহের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। সারা রাত্রে গুড়ি গুড়ি বৃষ্টি, সকালেও বৃষ্টি হয়েছে, আবহাওয়াটা এক ঠান্ডা। বাসাতে বের হওয়া খুব সমস্যা, দুর্দায় হয়ে পড়ছে। এরপরে মনে করেন কী করবো, আমরা গরিব মানুষ, এখন পেটের দায়ে তো বের হতে হচ্ছে। শীতের মৌসুমে আমাদের বয়স্ক লোকের জন্য খুব কষ্ট এবং কুয়াশার মধ্যে থাকা খুব সমস্যা। আওয়ামী লীগের পক্ষ থেকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ও কোটালীপাড়ায় দুস্থ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। সকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ কমপ্লেক্স চত্বরে কম্বল বিতরণ অনুষ্ঠানে ছিলেন কেন্দ্রীয় দলের নেতারা। এ সময় জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে অতিথিরা 2 শতাধিক কম্বল বিতরণ করেন। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের উদ্যোগে নাটোরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। সকালে র্যাব 5-এর কার্যালয় প্রাঙ্গণে শীত বস্ত্র বিতরণের ব্যবস্থা করা হয়। এ সময় 1.5 শতাধিক হতদরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করেন ক্যাম্প কমান্ডার জামিল আহমেদ। অনুষ্ঠানে সিপিসি 2-এর কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রচেষ্টায় দেশ আজ উন্নয়নের রোল মডেল। শিক্ষা, স্বাস্থ্য সহ গ্রামীণ অবকাঠামোর ব্যাপক উন্নয়ন হওয়ায় গ্রামগুলো ধীরে ধীরে শহরে রূপান্তর হচ্ছে। নবাবগঞ্জের কোলাকোপা, বান্দুরা, নয়নশ্রী, শিকারিপাড়া, জয়কৃষ্ণপুর, বারুয়াখালী ইউনিয়নের প্রায় 3000 অসহায় গরিব শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণকালে জাতীয় পার্টির কো চেয়ারম্যান অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি একথা বলেছেন। দুদিনে নবাবগঞ্জের 14টি ইউনিয়নে ব্যক্তিগত তহবিল থেকে প্রায় 7000 কম্বল বিতরণ করেন এমপি সালমা ইসলাম। আমি প্রতি বছর শীতের ভিতর আপনাদের মাঝে আসি কাপড় নিয়ে। শুধু তাই নয়, যখন ঈদ আসে ঈদের কাপড় চোপড় নিয়েও আসি। একমাত্র কারণ আপনাদের আমি ভালোবাসি, আপনাদের পাশে আমি করতে চাই, আপনাদেরকে নিয়ে আমি আবার এগিয়ে যেতে চাই। বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘ ঢাকার শাখার উদ্যোগে অসহায় ছিন্নমূল মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। সকালে মিরপুর 14 নম্বর নাবিক কলোনির মাঠে শীত বস্ত্র বিতরণ করেন নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘের প্রেসিডেন্ট ডাক্তার আফরোজা আওরঙ্গজেব। এ সময় বিএন লেডিস ক্লাবের চেয়ারম্যান বেগম মনিরা রওশন ইকবাল সহ কার্যনির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। এবার প্রথম ধাপের বিশ্ব ইজতেমা শুরু হবে আগামী 10 জানুয়ারি। ইজতেমার মাঠ প্রস্তুতির কাজ প্রায় শেষের দিকে। ঢাকা, গাজীপুর এবং আশপাশের এলাকা থেকে তাবলিগ জামাতের সাথীরা প্রতিদিনই মাঠে এসে স্বেচ্ছাশ্রম করছেন। এরই মধ্যে তুরাগ নদে ভাসমান সেতু তৈরির কাজ শেষ করেছেন সেনা সদস্যরা। ইজতেমাকে ঘিরে তৎপর রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীও। গতবারের মতো এবারও বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে আলাদাভাবে। মাওলানা জুবাইরের অনুসারীরা ইজতেমা পালন করবেন 10, 11 ও 12 জানুয়ারি, আর মাওলানা সাদ অনুসারীরা ইজতেমা করবেন 17, 18 এবং 19 জানুয়ারি। মঙ্গলবার থেকে রাতে
সারা বিশ্ব থেকে মানুষ আসবে। আশা করি কাজ আমাদের কমপ্লিট হয়ে যাবে। মূল বক্তব্য রাখবেন ওলামায়ে কেরাম আর কি, আর ভিতরে ইন্ডিয়া থেকে আসবে আমাদের বাংলাদেশের ওলামায়ে কেরাম আছে, ওনারা বক্তব্য রাখবেন। সারা দুনিয়ার সমস্ত মানুষের যে হেদায়েতের উসিলা হয় ইজতেমা। আওয়ামী লীগে পরিবারতন্ত্রের চর্চা হয় না, মির্জা ফখরুলের অভিযোগ তার দলের জন্য প্রযোজ্য বলে জানালেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। দুপুরে সচিবালয়ে তিনি জানান বিএনপি পরিবারতন্ত্রের পৃষ্ঠপোষক। ইশরাক হোসেন ও তাবিত আউয়াল কোন যোগ্যতায় মনোনয়ন পেয়েছেন তারও প্রশ্ন তোলেন হাসান মাহমুদ। বলেন খালেদা জিয়া তার দলকে পারিবারিক দলে পরিণত করেছে, রাজনীতি না করলেও তারেক রহমানকে হঠাৎ নেতা বানানো হয়েছে। পুরো পরিবারতন্ত্রের মধ্যে বসে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে কথাটি বলেছেন এটি তাদের দলের বেলায় প্রযোজ্য। আমাদের দলে কাউকে পারিবারিক কারণে কোনো পদ দেওয়া হয় না এবং হয়নি। ঢাকা সিটি নির্বাচনে বিএনপি প্রার্থীকে ভোটের লড়াই থেকে সরে যেতে ভয় ভীতি দেখানো হচ্ছে এমন অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র নেতারা। সকালে হাতিরঝিল থানায় পুলিশের কাজে বাধা ও নাশকতার মামলায় আদালতে হাজিরা দেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের সিনিয়র নেতারা। পরে স্থায়ী কমিটির সদস্য খসরু মোহাম্মদ চৌধুরী বলেছেন সিটি নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিয়ে শঙ্কা রয়েছে। যারা সরকারি দলে আছেন তাদের নির্বাচন প্রক্রিয়া হচ্ছে হুমকি দুমকি, খুন গুম, মিথ্যা মামলা, গ্রেফতার। এই যে আমরা যে এখানে আসছি আজকে কোর্টে, এগুলো তো সব নির্বাচনের অংশ হিসেবে চলছে। এখন থেকে নগরবাসীকে আর সচেতন নয়, এডিস বা কিউলেক্স মশার উৎসস্থল পেলেই জরিমানা করবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, জানিয়েছে প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল হাই। সকালে গুলশানে উত্তর সিটি কর্পোরেশন ভবনে কিউলেক্স ও এডিস মশা নিয়ন্ত্রণে করণীয় সম্পর্কে মতবিনিময় সভায় এমন মন্তব্য করেন তিনি। বলেন আগামী কিছুদিন মেয়র না থাকলেও মশা নিধন কার্যক্রম বন্ধ থাকবে না, বরং বাড়ানো হবে। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে, প্রতিটি সরকারি অফিসে গিয়ে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন যে আপনার দায়িত্ব অবহেলার কারণে এই মশার ক্ষতি। আর সেই দিন আর সিটি কর্পোরেশন নেই। সিটি কর্পোরেশন এখন আর আপনাদেরকে সচেতন করতে যাবে না, এখন যেটা যাবে ফাইনিংয়ে যাবে। দিনাজপুরের বিরলে ছাগল খামারে আগুন লেগে অন্তত ৬৫টি প্রাণী মারা গেছে। ভোরে উপজেলার রবিপুর গ্রামে ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায় খামারে হঠাৎই আগুন দেখে খবর দেয় প্রত্যক্ষদর্শীরা, তবে ঘটনাস্থলে পৌঁছার আগেই পুড়ে আঙ্গার হয়ে যায় ৬৫টি ছাগল। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে, তবে খামার মালিকের অভিযোগ পূর্বশত্রুতার জেরে আগুন দেওয়া হয় খামারে। ফায়ার সার্ভিসের বিরুদ্ধে দায়িত্বে গাফিলতির অভিযোগও বলেছেন তিনি। এখানে তোতাপাড়ি, হরিয়ানা এবং যমুনাপাড়ি ছাগল ছিল। তোতাপাড়ি আর হরিয়ানাগুলোই বেশি মারা গেছে, সব মারা গেছে আর কি, একটা শুধু হরিয়ানা ঠিক চিকছে। দিন দিন পর্যটক কমছে শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতির গজনী অবকাশ কেন্দ্রে। যদিও স্থানটিকে আকর্ষণীয় করে তুলতে নেওয়া হয়েছে বেশ কিছু উদ্যোগ, তবে শুরুতেই সেসব উদ্যোগ প্রশ্নের মুখে পড়েছে। বিশেষ করে লেকের পুনঃখনন কাজ নিয়ে প্রশ্ন উঠেছে বেশি। পর্যাপ্ত বিনোদন ব্যবস্থা না থাকার অভিযোগও রয়েছে। জেলা প্রশাসক জানান সৌন্দর্য বৃদ্ধির কাজ চলছে, এখনও স্থাপন করা হবে নতুন নতুন রাইড। গজনী অবকাশ কেন্দ্রের লেকটি পুনঃখননে ব্যয় হয়েছে ৩ কোটি টাকা। পানি আছে কিন্তু স্পিড নাই, কিন্তু আগের মতো দেখতেও ভালো লাগতেছে না। এটি তো এখন একটি মৃত্যুকূপ হিসেবে পরিণত হয়েছে, কারণ যে কোনো সময় যদি এখানে কোনো সাঁতার না জানা পর্যটক বা শিশুরা যদি পড়ে যায় তাহলে তো তার মৃত্যু নির্ঘাত ছাড়া আর কিছু না। রোডঘাটের অবস্থাও খারাপ, পরিচর্যা সুন্দর নষ্ট হওয়ার কারণে অনেকেই বলে যে এখন আর গজনীতে গেলে ভালো লাগে না। লোকজন না আসার কারণে আমাদের আমরা এখানে ফটোগ্রাফার, আমাদের ব্যবসা সেই আগের মতো চলতেছে না। গজনী পর্যটন কেন্দ্রটির আরও সৌন্দর্য বর্ধনে আমাদের আরও কিছু পরিকল্পনা রয়েছে। স্থানীয়দের অধিকার নিশ্চিত করে আশ্রিত রোহিঙ্গাদের জন্য কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। সকালে কক্সবাজারে শহীদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে রোহিঙ্গা ক্যাম্প ব্যবস্থাপনা ও প্রত্যাবাসন সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের মতবিনিময় সভায় এমন মন্তব্য করেছেন তিনি। রোহিঙ্গা প্রত্যাবাসন নিশ্চিতে আন্তর্জাতিক মহলে কূটনৈতিক তৎপরতা অব্যাহত আছে বলেও তিনি জানিয়েছেন। প্রায়োরিটি দিতে হবে, কেননা তাদের
জায়গার মধ্যে এসে এতগুলো লোক বাস করছে এবং তারা অত্যন্ত সহমর্মিতা মানবিকতা দেখিয়ে তাদেরকে গ্রহণ করেছেন এবং সব ধরনের সহযোগিতা দিয়েছেন। চট্টগ্রামের পতেঙ্গায় শাহিন গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবে দ্বিতীয় কেডিএস নিউ ইয়ার কাপ গলফ টুর্নামেন্টে এয়ার কমোডার বদরুল আমিন চ্যাম্পিয়ন এবং গোলাম মঈনুদ্দিন রানার আপ হয়েছেন। নারী ইভেন্টে শারমিন মইনুল চ্যাম্পিয়ন এবং আফরিন হাসান রানার আপ হয়েছেন। টুর্নামেন্ট শেষে পুরস্কার তুলে দেন ক্লাবের প্রেসিডেন্ট এয়ার ভাইস মার্শাল কামরুল ইসলাম। সুদানের পশ্চিম দারফুরে সহিংসতায় কমপক্ষে ৬৫ জনের প্রাণ গেছে। প্রাদেশিক রাজধানী জেনিনায় আরব ও আফ্রিকান আদিবাসী গোষ্ঠীর মধ্যে এক সপ্তাহ ধরে এই সংঘাত চলে। সংঘাত কবলিত দারফুরে কয়েক বছরে এটি সবচেয়ে রক্তক্ষয়ী সংঘাত জানিয়েছে অঞ্চলটিতে নিয়োজিত আফ্রিকান ইউনিয়ন এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশন। ভুক্তভোগী বাসিন্দারা জানান, শুরুতে সংঘাতে আশ্রয়হীনদের ক্যাম্পে হামলা চালায় আরব বিদ্রোহীরা, পরে জ্বালিয়ে দেয় আশপাশের বেশ কয়েকটি গ্রাম। লিবিয়ায় চলমান উত্তেজনার মধ্যে ত্রিপোলির সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে বিমান হামলা চালানো হয়েছে। এতে করে সেনা কর্মকর্তা সহ অন্তত ২৮ জনের প্রাণ গেছে। হামলার দায় অস্বীকার করেছে হফতার বাহিনী। এদিকে লিবিয়ায় তুর্কি সেনা মোতায়েন নিয়ে সাবেক কূটনৈতিকদের সমালোচনার মুখে দোগান প্রশাসন। বিশ্লেষকরা বলছে, কৌশলগত কারণেই এমন সিদ্ধান্ত নিয়েছে আঙ্কারা। আলোচনার মধ্য দিয়ে কাতালুনিয়া সংকট সমাধানকে সর্বোচ্চ গুরুত্ব দেবে স্পেনের সোশ্যালিস্ট সরকার। শনিবার স্প্যানিশ পার্লামেন্টে অনুষ্ঠিত বিতর্কে কথা বলেন অন্তর্বর্তী প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। আইন প্রণেতাদের আশ্বস্ত করেন, দেশ বিভক্তি কিংবা সংবিধান লঙ্ঘন কোনোটিই তিনি হতে দেবেন না। বামপন্থী জোট তৈরিতে সানচেজের প্রস্তাবের উপরে বিতর্কে অংশ নেন আইন প্রণেতারা। কয়েক মাস ধরে অচলাবস্থায় চলছে দেশটির পার্লামেন্টে। ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় বন্যা এবং ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬০ জনে। গৃহহীন হয়ে পড়েছে ২.৫ লাখ মানুষ। গেল বুধবার আকস্মিক ভারী বৃষ্টি, নদীতে পানির উচ্চতা বেড়ে যাওয়ায় বন্যা দেখা দেয় জাকার্তার বিস্তীর্ণ অঞ্চলে এবং এর মাঝে পরিস্থিতির উন্নতি হলেও পরে আবারও তীব্র বৃষ্টিতে শুরু হয় জটিলতা। কম্বোডিয়ার নির্মাণাধীন ভবন ধসের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩৬ জনে। রোববার এই তথ্য জানায় স্থানীয় প্রশাসন। শুক্রবার হঠাৎই ধসে পড়ে দালানটি, আর সে সময় নির্মাণাধীন ভবনে ছিলেন প্রায় ৬০ জন। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, নিহতের মধ্যে ছোট শিশু ছাড়াও অন্তঃসত্ত্বা নারীও রয়েছেন। এই দুর্ঘটনায় জীবিত উদ্ধার করা হয়েছে ২৩ জনকে। $১৮ লাখ দাম একটি টুনার। টোকিওর বার্ষিক নিলামের ইতিহাসে প্রথমবার এত দামে বিক্রি হলো কোনো মাছ। ২৭৬ কেজি টুনাটি কেনেন সুশি রেস্টুরেন্ট চেইনের মালিক কিয়োশি কিমুরা। নিউজিল্যান্ডের মাতারাঙ্গি সমুদ্র সৈকতে বালুচরে আটকা পড়েছে ৭টি জীবিত এবং ৪টি মৃত তিমি। জীবিত তিমিগুলোকে সাগরে ফিরে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করছেন কিউইরা। সুস্থ রাখতে বারবার পানি ছড়িয়ে দেওয়া হচ্ছে তিমিগুলোর গায়ে। আটকা পড়ে তিমিদের দেখতে সৈকতে ভিড় করেছেন বহু মানুষ। অস্ট্রেলিয়ার ভয়াবহ দাবানলের প্রভাবে গুমোট নিউজিল্যান্ডের আকাশ। কমলা রঙে ছেয়ে আছে অকল্যান্ড থেকে নর্থ আইল্যান্ডের পরিবেশ, যা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। দর্শক, এই ছিল আজকের সব খবরে। যে কোনো সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন যমুনা টেলিভিশনে। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট, ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। লগ ইন করুন www.jamuna.tv, Facebook/Jamuna Television, YouTube/Jamuna TV BD। সবাইকে অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য।